নমস্কার এভরিওয়ান, ইনভেস্ট বন্ধুতে সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, আবার চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট হবে বন্ধুরা। আজকেও একটা লার্নিং ভিডিও থাকবে, ঠিক আছে? আজকের লার্নিং ভিডিওটা খুব খুব ইম্পর্টেন্ট, ইনভেস্টরদের জন্য একটা মাস্ট প্রয়োজনীয় ভিডিও আজকের ভিডিওটা। তো আজকের ভিডিওতে আমরা যা যা শিখবো, বা আজকের ভিডিওতে যে টপিক নিয়ে আলোচনা হবে সেগুলো দেখো, স্ক্রিনে তোমরা দেখতেই পাচ্ছ। আজকে আমরা কি কি শিখবো? আজকে ইনভেস্টমেন্টের কয়েকটা ফর্মুলা শিখবো, স্ট্র্যাটেজি শিখবো, ঠিক আছে? কোন স্ট্র্যাটেজিতে ইনভেস্ট করলে আমরাও ভবিষ্যতে বড় ইনভেস্টরদের মতো ভালো ওয়েলথ ক্রিয়েট করতে পারবো। তো সেটা শেখার জন্য আমাদের অনেকটা ডিপ অ্যানালাইসিস করতে হবে। তো সেই রকম ডিপ অ্যানালাইসিস ভিডিও আজকে থাকবে। তো আশা করছি সকলে পুরো ভিডিওটা ভালো করে মন দিয়ে দেখবে, ঠিক আছে? একটু স্কিপ করবে না বন্ধুরা। স্কিপ করলে অনেক ভালো ভালো পয়েন্ট মিস করে যাবে, তাতে তোমাদেরই শিখতে বা বুঝতে অসুবিধা হবে, ঠিক আছে? তো চলো শুরু করা যাক আজকের লার্নিং ভিডিও। এই ভিডিওতে আজকে যে ইনভেস্টিং ফর্মুলাটা হবে সেটা হচ্ছে, দেখো, গার্প ইনভেস্টিং ফর্মুলা। ইনভেস্টিং এর অনেকগুলো ফর্মুলা আছে, তার মধ্যে খুব ফেমাস একটা ফর্মুলা এই গার্প ফর্মুলা। গার্প ইনভেস্টিং আমার খুব ব্যক্তিগতভাবে পছন্দের একটা ফর্মুলা, ঠিক আছে? তো শুধু আমার পছন্দের বলেই তোমাদের সাথে এটা নিয়ে আলোচনা করছি তা নয়। এই গার্প ইনভেস্টিং আমাদের ইন্ডিয়ান শেয়ার মার্কেটের সমস্ত বড় বড় দিগ্গজ ইনভেস্টররা যারা আছে, অর্থাৎ যারা ইতিহাসে খুব বড় বড় ওয়েলথ ক্রিয়েট করেছে, ঠিক আছে, তারা সবাই প্রায় ফলো করে। তো এই গার্প ইনভেস্টিং নিয়ে আজকে আমরা শিখবো, ঠিক আছে? আর কি শিখবো আমরা? সেকেন্ড পয়েন্ট যেটা শিখবো, সেকেন্ড পয়েন্ট হচ্ছে হোয়াই ভ্যালুয়েশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। ভ্যালুয়েশন সব থেকে বেশি ইম্পর্টেন্ট কেন? মার্কেটে ভ্যালুয়েশন নিয়ে সর্ব মানে সব কিছু বলা চলে। তো এই ভ্যালুয়েশনই সব কিছু কেন, এটা এত ইম্পর্টেন্ট কেন, সেটা নিয়েও একটু ডিটেলস আলোচনা হবে। থার্ড পয়েন্ট যেটা থাকবে, হোয়াট ইজ ডাবল ট্রিপল ইঞ্জিন। ঠিক আছে, একটা স্টকে কখনো কখনো দুটো ইঞ্জিন, কখনো কখনো তিনটে ইঞ্জিন কাজ করে, অথবা কখনো সিঙ্গেল ইঞ্জিনও কাজ করে। তো বুঝতেই পারছো এখানে এই ম্যাট্রিক্সটা কি। মানে ধরো একটা ইঞ্জিনে তোমার গাড়ি চলছে, ভালোই চলছে, কিন্তু সেই গাড়িতে যদি ডবল ইঞ্জিন থাকে সেটা আরো ভালো চলবে। তাতে যদি ট্রিপল ইঞ্জিন থাকে, তার গতি, তার স্পিড, তার মাইলেজের ক্ষমতা আরো বাড়বে। সেই রকম ভাবেই একটা কোম্পানি বা একটা বিজনেসে কিছু ইঞ্জিনের কাজ করা দরকার। তো সেই সম্বন্ধে ডিটেলস আলোচনা করব, ঠিক আছে? আর কি থাকবে, হোয়েন টু সেল। তো বাই করার কথা বা কেনার কথা তো অনেকেই বলবে, ঠিক আছে? বাই করা নিয়ে অনেক রকম ভিডিও তুমি পেয়ে যাবে, কিন্তু সেল করার কথা, কখন সেল করতে হবে সেটাও খুব ইম্পর্টেন্ট। সেটা খুব সহজে কেউ বলবে না, ঠিক আছে? সেটা জানাটা মাস্ট ইম্পর্টেন্ট। কারণ কখন সেল করতে হবে সেটা না জানলে তুমি কোনো বিজনেসের প্রতি অতিরিক্ত বেশি মোহে পড়ে যেতে পারো, নেশাগ্রস্ত হয়ে যেতে পারো। সেই কারণে সেল করতে পারলে না ঠিক সময়ে, তখন তুমিই ফেঁসে যাবে। তো সেটা নিয়েও আলোচনা করাটা আমার মনে হয় খুব গুরুত্বপূর্ণ, সেটা নিয়েও আলোচনা হবে, ঠিক আছে? চলো ডিটেলসে শুরু করা যাক। তার আগে কয়েকটা কথা বলে রাখি। আমি যখন থেকে স্টক মার্কেটে ইনভেস্ট করছি বা ইনভেস্ট শুরু করেছি, আমি যা যা ভুল করেছি, যা যা ঠিক করেছি, যে ফ্রেমওয়ার্ক ফলো করে মাল্টিব্যাগার রিটার্ন তৈরি করেছি, সেই সব কিছু কম্বাইন করে এই ভিডিওতে শেখাবো বা আমরা শিখবো, ঠিক আছে? অনেক কিছুর উদাহরণ দেবো, এক্সাম্পল অনেক থাকবে, যার মাধ্যমে তোমাদের শিখতে খুব সুবিধা হবে। এমন কিছু কন্টেন্ট বা ডেটা আমি দেব যেটা পুরো ইউটিউবে খুঁজলেও তুমি পাবে না কোথাও, ঠিক আছে? বলতে পারো আমি যে কন্টেন্টগুলো এই ভিডিওতে তোমাদের দেবো বা যে ডেটাগুলো তোমাদের সাথে আলোচনা করব, সেই ডেটাগুলো কোর্স হিসাবে তৈরি করে
মার্কেটে অনেকে বিক্রি করে, ঠিক আছে, কোর্স হিসাবে বিক্রি করে, অনেক টাকা চার্জ করে, তাতে 10,000 20,000 টাকা চার্জ করে এক একটা কোর্স বানায়। সেই কোর্স মানুষ কিনে এই ডেটাগুলো শেখে, ঠিক আছে। এছাড়াও ভবিষ্যতে আরো ভালো ভালো লার্নিং ভিডিও আনবো, চ্যানেলের সাথে সবাই জুড়ে থাকো। আশা করছি চ্যানেলটা গ্রো করতে তোমরা আমাকে সাহায্য করবে, ঠিক আছে। এই ভিডিওটা তোমাকে আরো অনেক কনফিডেন্ট করে তুলবে, তার পুরো গ্যারান্টি আমি নিচ্ছি, ঠিক আছে। হ্যাঁ, হয়তো ভিডিওটা একটু বড় হবে, বড় হয়ে যাবে, তো সেটা একটু ম্যানেজ করে নিও। তো একটু সময় নিয়ে দেখো, প্রয়োজন পড়লে ওয়াচ লিস্টে রেখে দাও, পরে যখন সময় পাবে ঠিকঠাক তখনই দেখো, ঠিক আছে। তবে ভিডিওটা মন দিয়ে ভালো করে পুরো ভিডিওটা দেখো। আর আমি কথা দিচ্ছি যে এই ভিডিওতে আমি যা যা আলোচনা করব তাতে তোমাদের একটু সময় নষ্ট হতে দেবো না, তোমাদের প্রতিটা মিনিটের ভ্যালু আমি দেব। তোমাদের কাছে আমার শুধু একটাই অনুরোধ থাকবে, চ্যানেলটা তো একদমই নতুন, তাই যারা ভিডিওটা দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন হিট করে রাখো, আর ভিডিওতে একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করো, চ্যানেলটিকে গ্রো করতে সাহায্য করো। চলো ভিডিওটা শুরু করা যাক। তো দেখো দেখো ইনভেস্টমেন্টের অনেকগুলো ফর্মুলা মার্কেটে আছে, অনেকগুলো স্ট্র্যাটেজি আছে, তার মধ্যে আমি কয়েকটাতে তুলে ধরেছি। দেখো যেগুলো খুব পপুলার ফর্মুলা, যেগুলো মার্কেটে খুব চলে। একটা হচ্ছে ডিপ ভ্যালু ইনভেস্টিং, ঠিক আছে। প্রথমটা হচ্ছে ডিপ ভ্যালু ইনভেস্টিং। সেকেন্ডটা হচ্ছে, যেটা নিয়ে আমি আজকে ডিটেলস আলোচনা করবো, সেটা হচ্ছে গার্প ইনভেস্টিং, ঠিক আছে। আর একটা থার্ড যেটা ইনভেস্টিং চলে সেটা হচ্ছে বাপ ইনভেস্টিং। তো এই বাপ ইনভেস্টিং একসময় খুব ফেমাস ছিল, এখন একটু আনপপুলার হয়ে গেছে। তো বাপ ইনভেস্টিং এও অনেক ইনভেস্টার ভালো ওয়েলথ ক্রিয়েট করেছে, কিন্তু বাপ ইনভেস্টিংটা এখন আনপপুলার হওয়ার কারণ এ থেকে ঠিকঠাক গ্রোথ পাওয়া যায় না, ঠিক আছে। তো সেটা নিয়ে আমি ডিটেলসে বলবো। আর এই যে দেখছো ডিপ ভ্যালু ইনভেস্টিং আর গার্প ইনভেস্টিং, এই দুটো ইনভেস্টিংকে ভ্যালু ইনভেস্টিং বলে। আর মার্কেটের দেখো বন্ধুরা, এক হয় এরও টিপস নিয়ে তুমি কোনো স্টক কিনে নিচ্ছ বা কোনো মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করে দিচ্ছ, সেখান থেকে টিপস নিয়ে, সেটা কোনো হোয়াটসঅ্যাপ চ্যানেল হোক অথবা কোনো টেলিগ্রাম চ্যানেল হোক, বা নানান রকম ভাবে এখন ফোন আসে আমাদের কাছে যে আমরা আপনাকে ইনভেস্ট করতে সাহায্য করব, প্রফিট দেবো, তো তুমি প্রফিট দেবো, কিন্তু ওইভাবে ইনভেস্টমেন্ট হয় না বন্ধুরা, ঠিক আছে। ইনভেস্টমেন্ট করতে গেলে তোমাকে নলেজ গেইন করতে হবে প্রথমত, দ্বিতীয়ত সময় দিতে হবে, ধৈর্য ধরতে হবে, তৃতীয়ত অনেক রিসার্চ করতে হবে, ঠিক আছে। আর এই সব কিছুর সব থেকে প্রধান যে বিষয়টা সেটা হচ্ছে অর্থ। তুমি যতটা অর্থ ইনভেস্ট করতে পারবে তোমার রিটার্ন পাবার ভালো অপরচুনিটিও তত বাড়বে, ঠিক আছে। তো সেটা নিয়ে আসছি, চলো এটা নিয়ে আগে ডিটেলস আলোচনা করা যাক। তো গার্প ইনভেস্টিং মানে কি বন্ধুরা? গার্প মানে গ্রোথ অ্যাট রিজনেবল প্রাইস, ঠিক আছে। এটাকে শর্ট ফর্মে গার্প ইনভেস্টিং বলা হয়, ঠিক আছে। আর বাপ ইনভেস্টিংটা হচ্ছে বাইং অ্যাট এনি প্রাইস, মানে যে কোনো দামে যে কোনো সময় কিনে নেওয়া। তো বলো, এটা যখন আমি ভেঙে বললাম, এখানেই তোমরা আশা করি কিছুটা বুঝতে পারলে যে গার্প ইনভেস্টিং আর বাপ ইনভেস্টিং এর মধ্যে তফাৎ কি। এই বাপ ইনভেস্টিং ফেমাস ছিল 2020 পর্যন্ত, খুব ফেমাস ছিল, ঠিক আছে। তো আমি তারও আগে থেকে মার্কেটে আছি, অনেক দিন থেকে রিসার্চ করছি, অনেক দিন থেকে ইনভেস্টমেন্ট করছি। তো একটা সময় বাপ ইনভেস্টিং খুব ফেমাস ছিল। তো পিএমএস ফান্ডগুলো বেশিরভাগ ক্ষেত্রে বাপ ইনভেস্টিং করা, ঠিক আছে। পিএমএস ম্যানেজার গুলো থেকে আমি তো বলবো একটু সাবধানে থাকা উচিত, যেহেতু আমরা নিজের টাকা মার্কেটে ইনভেস্ট করছি, সেহেতু নিজে একটু রিসার্চ করা, অ্যানালাইসিস করা উচিত।
দেখো আমি তো এখান থেকে কোনো রকম বাইং সেলিং রেকমেন্ডেশন দিতে পারি না, কিন্তু আমি তোমাদের ইন ডিটেলসে শেখাবো, শেখানোর চেষ্টা করব যে কিভাবে একটা কোম্পানির ভ্যালুয়েশন চেক করতে হয়, কিভাবে একটা কোম্পানিতে ইনভেস্টমেন্ট করার সিদ্ধান্ত নিতে হয়, ঠিক আছে, কেন ইনভেস্টমেন্ট ওই কোম্পানি মানে তুমি যেটা নিয়ে রিসার্চ করছো তাতে করতে হবে, তো এইসব নিয়ে ডিটেলস আমি তোমাদের বলবো। তো বাকি সিদ্ধান্তটা পরবর্তীতে তোমাদের। তো চলো দেখে নেওয়া যাক। তো গার্প ইনভেস্টিং এর কয়েকটা খুব ভালো দিক আছে। আর একটা যেটা ইনভেস্টমেন্ট ছিল সেটা হচ্ছে দেখো ডিপ ভ্যালু ইনভেস্টিং, ঠিক আছে। এটা এটা একরকম রিস্ক ইনভেস্টিং, ঠিক রিস্কই বলা চলে না, মানে ডিপ ভ্যালু ইনভেস্টিং করতে আরো বেশি ডিপ নলেজের দরকার, তাছাড়া তোমার অনেক কনভিকশনস দরকার, ঠিক আছে। মানে খুব উচ্চ লেভেলের ইনভেস্টররা যারা আমাদের ভারতবর্ষের সেরা সেরা ইনভেস্টর, তারা বেশিরভাগ ক্ষেত্রে ডিপ ভ্যালু ইনভেস্টিং করে। বিগিনাররা এইসব কিছুই জানে না, ঠিক আছে। বিগিনারদের কাছে যারা মার্কেটে নতুন, তারা শুধুমাত্র জানে এই দাম থেকে এই দামে কমেছে, তো এই সময় আমাকে ইনভেস্ট করতে হবে, কম দামে পাচ্ছি, বা এখন বেশি দাম চলছে এখন আমি ইনভেস্টমেন্ট করবো না। তো এইভাবে হয় না বন্ধুরা, একটা কোম্পানিকে অ্যানালাইসিস করতে হয়, তার বিজনেস অ্যানালাইসিস করতে হয়, ঠিক আছে। তো দেখো গার্প ইনভেস্টিং, ঠিক আছে, এখানে কিছু দেখো বলে দিচ্ছি আমি। গার্প ইনভেস্টিং মানে গ্রোথ অ্যাট রিজনেবল প্রাইস, অর্থাৎ আমি কোনো একটা এমন এমন কোম্পানিকে তার এমন ভ্যালুয়েশনে তাকে কিনছি, সেটার এখন খুব রিজনেবল প্রাইসে আছে, অথচ গ্রোথ খুব ভালো আছে, ঠিক আছে। সেই কোম্পানিতে আমি যদি ইনভেস্টমেন্ট করি, আমার ইনভেস্টমেন্টটা রিস্কও কম থাকলো, তার সাথে সাথে গ্রোথও খুব থাকলো, ভবিষ্যতে সেটা মাল্টিবেগার হবার চান্সও থাকলো, ঠিক আছে। আর একটা কি দেখতে হবে আমাদের, ওই কোম্পানিটাতে বা ওই স্টকটাতে কতগুলো ইঞ্জিন কাজ করছে। দেখো কিছু কিছু লার্জ লার্জ ক্যাপ স্টক আছে যারা এখন সিঙ্গেল ইঞ্জিনে চলছে, ঠিক আছে। তো আমরা যারা সাধারণ রিটেল ইনভেস্টর, তাদের কাছে তো খুব ভালো একটা হিউজ অ্যামাউন্টের পারপাস থাকে না। তো সেই ক্ষেত্রে আমাদের একটু রিস্ক তো নিতেই হয় মার্কেটে, আর তার সাথে সাথে আমাদের একটু এটা চেক করা উচিত যে ওই কোম্পানিটাতে কটা ইঞ্জিন কাজ করছে, ঠিক আছে। তো দেখো ডবল ইঞ্জিন বলতে একটা হচ্ছে তোমার আর্নিং গ্রোথ, কোম্পানিটার আর্নিং গ্রোথ কিরকম আছে সেটা একটা ইঞ্জিন, ঠিক আছে। আর সেকেন্ড ইঞ্জিনটা হচ্ছে দেখো পি রিরেটিং, পির মাধ্যমে আমরা কোম্পানির ভ্যালুয়েশন চেক করি, ঠিক আছে। তো কোন কোম্পানিতে পি রিরেটিং হচ্ছে সেটাও একটা খুব দারুণ ম্যাট্রিক্স ভ্যালুয়েশন চেক করার জন্য। তো আর্নিং গ্রোথ আর পি রিরেটিং হচ্ছে ডবল ইঞ্জিন ফর্মুলা। মানে কোনো এমন কোম্পানি যাতে শুধুমাত্র যার শুধুমাত্র ফিউচার গোলস ভালো, ফিউচারে কোম্পানিটার সবকিছু ব্রাইট সেটাই নয়, সেই কোম্পানি এখন বর্তমানে তার আর্নিং গ্রোথ কিরকম দেখাচ্ছে, আর তার পি লেভেলটা মানে তার পিটা ভবিষ্যতে রিরেটিং হতে পারে কিনা, এগুলো দেখাও খুব প্রয়োজনীয়, ঠিক আছে। দেখো আর ট্রিপল ইঞ্জিন হচ্ছে, এক তো তুমি ডবল ইঞ্জিনের ফর্মুলাটা ওখানে দেখলে, একটা ছিল আর্নিং গ্রোথ আর একটা ছিল পি রিরেটিং, একটা আর্নিং গ্রোথ একটা পি রিরেটিং, ঠিক আছে। ট্রিপল ইঞ্জিনে 3 নম্বর যে ইঞ্জিনটা জয়েন্ট হয় সেটা হচ্ছে মার্জিন এক্সপানশন। মার্জিন এক্সপানশন যে কোম্পানিতে চলছে তার সাথে সাথে তার আর্নিং গ্রোথও খুব ভালো আছে, কোম্পানির গ্রোথ লেভেলের ওপর আর্নিং খুব ভালো আছে, তার সাথে সাথে পি রেটিং হবার চান্স আছে, তো সেই কোম্পানিটা বা সেই স্টক বা শেয়ারটা রকেটের গতিতে ছুটবে। দেখো আমি সেই জন্য এখানে তোমাদের সহজে বোঝার জন্য এইভাবে ছবিটা বানিয়েও রেখেছি। দেখো আর্নিং গ্রোথ হলে, কোম্পানির আর্নিং গ্রোথ ভালো হলে সেটা
খুব দারুণ গতিশীল গাড়ির মতো ছুটবে। কোম্পানির তার সাথে সাথে যদি সেটার পিই রেটিং হয় তখন সেটা প্লেন, এরোপ্লেন বা উড়োজাহাজের গতিতে ছুটবে। আর তার সাথে যদি মার্জিন এক্সপানশন হয় তখন সেই কোম্পানির গ্রোথটা রকেট হয়ে যাবে। ঠিক আছে, তো এটা হচ্ছে টিবিএল ইঞ্জিনের ফর্মুলা। তো একটা কোম্পানিকে সবকিছুর পরিমাপে দেখতে গেলে অনেক ইন ডিটেলসে দেখতে হয়, তারপরে সেই কোম্পানিতে সিদ্ধান্ত নেওয়া উচিত। আমি আবারও বারবার করে বলছি, কখনোই কারোর টিপস অথবা কেউ বলে দিল যে আমি এই কোম্পানি নিয়েছি, আমি এত কামিয়েছি, তুইও নিয়ে নে, তুইও কামাবি, এইভাবে কোনো কোম্পানি চুজ করা ভালো নয়, একদমই ঠিক নয়। কারণ দেখো, আমাদের হার্ড আর্ন মানি, দেখো ব্যক্তিগতভাবে যে যার টাকা কে কিভাবে খরচ করবে, কে কিভাবে তার টাকাকে গ্রো করবে, সেটা সবারই ব্যক্তিগত ব্যাপার। ঠিক আছে, তা সত্ত্বেও আমাদের লক্ষ্য রাখা উচিত টাকায়। দেখো, যদি ভালো করে ডিটেলসে বলি, এখনকার সময়ে টাকাই সবকিছু। ঠিক আছে, অর্থ সম্পত্তি সবকিছু, সেটার মাধ্যমেই তুমি ভবিষ্যতে ফাইন্যান্সিয়াল ফ্রিডম পেতে পারো, ভালো একটা ওয়েলথ তৈরি করতে পারো। আমরা যদি মনে করি যে এত বড় বড় যারা বড় বড় আমাদের দিগ্গজ ইনভেস্টররা আছে, তারা এত কোটি টাকার ওয়েলথ বানিয়ে নিয়েছে, কারোর 2000 কোটি, কারোর 500 কোটি, অথবা কারোর 3000 4000 কোটি টাকার, তো তাদের সাথে আমরা নিজেদের কম্পেয়ার করতে পারি না, অবশ্যই করতে পারি না। কিন্তু বন্ধুরা, ভালো করে যদি ভেবে দেখো, তারাও এক সময় খুব ছোট ইনভেস্টারই ছিল, তারাও পরবর্তীতে বড় ইনভেস্টর হয়েছে, তারাও অনেক ঠোকর খেয়েছে। ঠিক আছে, তারাও অনেক ভুল করেছে, পরবর্তীতে সেই ভুলগুলো শুধরেছে, তারাও শিখেছে, তারাও এইভাবেই আস্তে আস্তে খুব বড় ইনভেস্টরে পরিণত হয়েছে, তারাও দু একদিনে হঠাৎ করে বড় ইনভেস্টর হয়ে যায়নি। ঠিক আছে, তো তাদের ইতিহাস থেকে আমাদের সবসময় শেখা উচিত, তাদের থেকে আমরা আজকে অনেক কিছুই শিখবো, সেই নিয়ে অনেক কিছু ডেটা থাকবে। ঠিক আছে, তো দেখো, এই সম্বন্ধে, এই ট্রিপল ইঞ্জিন ডবল ইঞ্জিন গ্রোথের সম্বন্ধে তোমাদের একটা সিস্টেম আমি দেখাই। দেখো, এটা আমার অনেকদিন আগের একটা স্ক্রিনশট তোলা, সেই জন্য একটু কোয়ালিটিটা একটু ডিস্টার্ব হতে পারে। দেখো, এখানে একটা কোম্পানির ফান্ডামেন্টাল চার্ট আছে। ঠিক আছে, দেখো কোম্পানিটার মার্কেট ক্যাপ, এটা অনেক আগের, কোম্পানিটার মার্কেট ক্যাপ ছিল সেই মুহূর্তে, সেই সময় যখন আমি কোম্পানিটাকে ফাইন্ড করেছিলাম, খুঁজে পেয়েছিলাম, সেই মুহূর্তে কোম্পানিটার মার্কেট ক্যাপ ছিল 1488 কোটি টাকার। সেই মুহূর্তে কোম্পানিটার কারেন্ট প্রাইস ছিল 733 টাকার। ঠিক আছে, তার স্টক পি ছিল 41.9%, 41%, 42% সামথিং কাছাকাছি। ঠিক আছে, আর ও সি আর ওই রিটার্নও খুব ভালো ছিল, গ্রোথ খুব ভালো ছিল। কিন্তু সেই মুহূর্তে কোম্পানিটার বুক ভ্যালু একটু হাই ছিল, কিন্তু তার সত্ত্বেও গ্রোথের ওপর বাকি অন্যান্য ইঞ্জিনগুলো কাজ করছিল বলে কোম্পানিটাকে আমি চুজ করেছিলাম। তো এই কোম্পানিটাই ভবিষ্যতে পরবর্তীতে এসে আমাকে খুব ভালো একটা গ্রোথ দিয়েছে। কোম্পানির নামটা আমি পরে বলছি, তোমাদের কাছে রিভিল করছি। কোম্পানিটার এখন বর্তমানের সিচুয়েশন আমি দেখাবো। দেখো, কোম্পানিটার বর্তমান চার্ট আমি খুলে নিয়েছি, কোম্পানিটার নামটা এখানে দেখতেই পাচ্ছ। ঠিক আছে, ভিনাস পাইপ অ্যান্ড টিউবস লিমিটেড। কোম্পানিটার এখন বর্তমান মার্কেট ক্যাপ কত আছে দেখো, 2639 কোটি টাকা। কোম্পানিটা একসময় 3000 কোটি টাকার উপরে মার্কেট ক্যাপ করে নিয়েছিল। ঠিক আছে, এখন মার্কেট কারেকশানের জন্য কোম্পানিটা খুব নিচে পড়ে আছে। ঠিক আছে, তো এখন কারেন্ট প্রাইস কত আছে, 1292 টাকা। কোম্পানিটা 2000 টাকার উপরে কারেন্ট প্রাইস চলে গিয়েছিল, সেখান থেকে এখন খুব মারাত্মকভাবে কারেক্টেড হয়ে এখন এই জায়গায় আছে। এখন কোম্পানিটার পি কত আছে, 28%। তো তোমরা এই ক্ষেত্রে বলবে, এখন তো তাহলে পিটা এত কমে গেছে, তো এখানে গ্রোথ কী করে হলো, অমুক কী করে হলো। তো কোম্পানিটার দেখো, সরি গলাটা একটু শুকিয়ে যাচ্ছে। দেখো, আমি অনেক দিন আগের যে চার্টটা দেখালাম তোমাকে, ফান্ডামেন্টাল চার্টটা,
তাতে তোমরা দেখেছিলে 41%, মানে 41% মতো 41 মতো পিই ছিল কোম্পানিটা, সরি পার্সেন্ট বলাটা ভুল হচ্ছে, 41 মতো পিই ছিল কোম্পানিটা, ঠিক আছে, প্রায় 42-এর কাছাকাছি, 41.9 মতো। আর এখন কোম্পানিটার পি আছে 28%। কিন্তু তোমরা ভালো করে যদি লক্ষ্য করো দেখো, তখন কিন্তু কোম্পানিটার ইন্ডাস্ট্রি পি কত ছিল বন্ধুরা? 18% মতো, ঠিক, এই 18 মতো, 18.2। কিন্তু ভবিষ্যতে পরবর্তীতে পুরো সেক্টরটার, মানে এই ইন্ডাস্ট্রিটার পি রিরেটিং হয়েছে। পি রিরেটিং হয়ে কত এসছে দেখো, সরি, পি রিরেটিং হয়ে কত এসছে দেখো, এখনকার ইন্ডাস্ট্রি পি আছে 22-এ, ঠিক আছে, 22.6, 22.6, ঠিক আছে। তো এখানে একটা পি রিরেটিংয়ের সুবিধা পাওয়া গেল। আর এর সাথে সাথে দেখো, তোমরা এখন 28 পি দেখছো, মানে কোম্পানিটার পি কিন্তু 28 নয়, এখন মার্কেট কারেকশানের জন্য পিটা এত লো লেভেলে পড়ে আছে। এর যদি হিস্টোরিক্যাল পিতে আমরা যাই তখন বুঝতে পারবে যে কোম্পানিটা কিভাবে গ্রোথ দেখিয়েছিল। দেখো, এর হিস্টোরিক্যাল পিতে চলে গেছি আমরা, 5 ইয়ার্সের। কোম্পানিটা যখন লিস্ট হয়েছিল মার্কেটে তখন 300-350 টাকার মার্কেট প্রাইসে লিস্ট হয়েছিল। তো আমি যখন কোম্পানিটাকে ফাইন্ড করেছিলাম তখন 750 টাকার কাছাকাছি ছিল কোম্পানিটা। প্রাইসের দিক থেকে যদি দেখো এক সময় কত চলে গিয়েছিল, 2400 টাকার উপর, ঠিক আছে। আর যদি পি রিরেটিং দেখো, কোম্পানিটার পি রিরেটিং হয়েছিল দেখো 41% আমি দেখেছিলাম, কোম্পানিটার পি রিরেট হয়ে কত গিয়েছিল, 60%-এ। এখন মানে এই 60%-এর পিটা সাস্টেন করেনি ঠিকই, কিন্তু কোম্পানিটার 40-এর ওপর 45 অথবা 50-এর কাছাকাছি পিটা পাওয়া সম্ভব, ঠিক আছে। সেই বেসিসেই আমি অ্যানালাইসিস করে কোম্পানিটা ইনভেস্ট করেছিলাম। কোম্পানিটা দারুণভাবে রিটার্নও দিয়েছে আমাকে, আমি প্রফিটও বুক করেছি। এখনও আমি এই কোম্পানিতে অ্যাজ এ ডিসক্লেমার বলে রাখছি ইনভেস্টেড আছি। তার মানে এই নয় যে তোমাদেরও এই কোম্পানিতে ইনভেস্ট করতে হবে, তোমরা রিসার্চ করতে পারো। ভিনাস পাইপ অ্যান্ড টিউবস, স্টিল পাইপ অ্যান্ড টিউব সেক্টরে আমার খুব ভালো লাগে, খুব ভালো একটা কোম্পানি, ঠিক আছে। তো দেখো মিডিয়ান কত আছে, 5 বছরের মিডিয়ানটা দেখো, 5 বছরের মিডিয়ান আছে 42.8। এখন খুব ভালো একটা হিউজ কারেকশান, হিউজ দারুণ একটা ভ্যালুয়েশানে কোম্পানিটা দাঁড়িয়ে আছে, ঠিক আছে। তো যাই হোক, কোম্পানি নিয়ে ডিটেলস আলোচনা হয়ে যাচ্ছে, বাকি আসল টপিকে ফিরে যাই, চলো। তো আমার ভিনাস পাইপ নিয়ে বলার কারণ এটাই যে এইভাবেই কোনো কোম্পানিকে ফাইন্ড করতে হয়। এছাড়াও বিভিন্ন রকম ম্যাট্রিক্স আছে যেভাবে কোম্পানিগুলোকে ফাইন্ড করা যায়। ভালো কোম্পানির ফান্ডামেন্টাল ভালো কি সেটা দেখা যায়, টেকনিক্যাল ভালো কি, তার জন্য অনেক রকম ম্যাট্রিক্স আছে, ঠিক আছে। দেখো আমরা অন্য একটা টপিকে চলে যাই। দেখো গার্প ইনভেস্টিংটা, এই যে গ্রোথ অ্যাট রিজনেবল প্রাইস, এই ইনভেস্টিংয়ের ফর্মুলাটা আমাদেরকে কে দিয়েছিল জানো? স্যার পিটার লিঞ্চ, ঠিক আছে। তো এই স্যার পিটার লিঞ্চ হচ্ছে খুব দারুণ একটা, খুব বড় একজন ফরেন ইনভেস্টার। তো ইনি একটি ফেডালিটি ম্যানেজার, ইনি পপুলার করেছিলেন। এমনকি শুধুমাত্র এটাই নয়, এখন বর্তমানে এই সময় আমাদের ভ্যালুয়েশান চেক করার প্রত্যেকটা রেশিওর মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ একটা যে রেশিও, সেটা হচ্ছে পেগ রেশিও বা পিইজি রেশিও, ঠিক আছে। তো এই পেগ রেশিও আবিষ্কার ইনিই করেছিলেন, ইনিই পপুলার করেছিলেন। আর্নিং প্রাইস অ্যাট গ্রোথ, ঠিক আছে। তো এই পেগ রেশিওটাও পপুলার করার পিছনে এনারই হাত আছে, পিটার লিঞ্চ। এনাকে আমি ফলো করি, এনার ফর্মুলাগুলো আমার খুব ভালো লাগে। তো যাই হোক, দেখো এখানে দেখতে পাবে স্যার পিটার লিঞ্চ পেগ রেশিওটা বানিয়েছিলেন, ইনি প্রথম পপুলার করেন। তো যাই হোক, আমরা আরও, তো দেখো এখানে আমি একজনের টুইট খুলে নিয়েছি, চন্দর ভাটিয়া, স্যার চন্দর ভাটিয়া। ইনি
আমাদের ইন্ডিয়ান স্টক মার্কেটে প্রায় 20 থেকে 30 বছর মতো ইনভেস্টিং করছেন। ঠিক আছে, ইনি এখানে কি বলছেন দেখো, আই লাভ দ্য সেক্টর ওয়ার ইন 1 to 2 decades outlook is very strong. In my view, two sectors, capital market related companies and infrastructure, have a very long runway. ঠিক আছে, ইনি এরপরে লাস্ট যে কথাটা বলছেন দেখো, সেই জন্য আমি এটা তোমাদের কাছে নিয়ে এসেছি। দেখো লাস্ট কথাটা দেখো, বাট অলওয়েজ বি মাইন্ডফুল অফ ভ্যালুয়েশন। দেখো ইনিও ভ্যালুয়েশনকে কত গুরুত্ব দিচ্ছেন। ঠিক আছে, তো ভ্যালুয়েশনের থেকে গুরুত্বপূর্ণ জিনিস আমার মনে হয় আর্নিং, আর ভ্যালুয়েশনের থেকে গুরুত্বপূর্ণ রেশিও মার্কেটে হয় না। ঠিক আছে, সবসময় ভ্যালুয়েশনকে গুরুত্ব দেওয়া উচিত। এটা তোমাদেরকে আমি আগেও দেখাচ্ছি। দেখো এখানে দেখো, এখানে স্যার আশিস কাচলিয়ার একটা টুইট আমি খুলে নিয়েছি। ঠিক আছে, তো স্যার রাকেশ ঝুনঝুনওয়ালার মতো এই আশিস কাচলিয়াজিও, ইনিও আমাদের ভারতবর্ষের খুব বড় একজন দিগ্গজ ইনভেস্টর। ঠিক আছে, তো এনাকে দেখো একজন কোশ্চেন করছে। কোশ্চেন কি করছে বন্ধুরা, হুইচ কি থিংস ইউ লুক ইন এ স্মল ক্যাপ কোম্পানি হোয়েন ইউ ওয়েন্ট টু ইনভেস্ট ফর লং টার্ম। ঠিক আছে, এখানে হয়তো বানানটা একটু ভুল লিখেছে, স্মল ক্যাপ হবে, যাই হোক ঠিক আছে। আপনি কি এমন দেখেন যেটার মাধ্যম দিয়ে স্মল ক্যাপ কোম্পানিতে লং টার্ম ইনভেস্টমেন্ট করা সম্ভব বা করতে পারবো। আর তো স্যার আশিস কাচলিয়াজি উত্তর দিচ্ছেন, দেখো কি উত্তর দিচ্ছেন। প্রথম দেখতে হবে আমাদের অপরচুনিটি সাইজ। ঠিক আছে, অপরচুনিটি সাইজ দেখার পর সেকেন্ড দেখতে হবে আমাদের মার্কেট পজিশন অফ কোম্পানিটা মার্কেটে কোন পজিশন হোল্ড করছে। ইকোনমিক্স অফ বিজনেস, কোম্পানিটার বিজনেসের ইকোনমি কী আছে। ঠিক আছে, আর কি দেখতে হবে আমাদের, সাস্টেনেবিলিটি অফ দ্য রোজ অ্যান্ড ভ্যালুয়েশন অ্যাট এন্ট্রি প্রাইস। দেখো লাস্ট অপশানটা দেখো, ইনিও এখানে ভ্যালুয়েশনকে গুরুত্ব দিচ্ছেন খুব মারাত্মকভাবে। বাকি ম্যাট্রিক্সগুলো তো অবশ্যই গুরুত্বপূর্ণ, তার সাথে সাথে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ ভ্যালুয়েশন অ্যাট এন্ট্রি প্রাইস। ঠিক আছে, তুমি কোন ভ্যালুয়েশনে এন্ট্রি করছো সেটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ মার্কেটে। ঠিক আছে, আরও একজনের টুইট আমি দেখিয়ে দিচ্ছি। দেখো কোথায় গেল, এক মিনিট, স্যার রামদেব আগরওয়াল, তো উনি মতিলাল ওসওয়ালের ফাউন্ডার। ওনার টুইটটা আমি এই মুহূর্তে পাচ্ছি না, যাই হোক ওনার সম্বন্ধে এটা খুলে নিয়েছি। দেখো উনি ইন্সপায়ার স্যার ওয়ারেন বাফেট আর বেঞ্জামিন গ্রাহামের থেকে। তো স্যার বেঞ্জামিন গ্রাহাম আর ওয়ারেন বাফেট খুব বড় বড় ইনভেস্টর। ঠিক আছে, সারা বিশ্বের সব থেকে বড় ধনী ইনভেস্টর বলা চলে। তো উনি তাদের থেকে ইন্সপায়ার। আগরওয়াল মানে স্যার রামদেব আগরওয়াল কি বিশ্বাস করেন, স্যার রামদেব আগরওয়াল বিশ্বাস করেন, আগরওয়াল বিলিভস ইন পারচেসিং স্টক উইথ সলিড ফান্ডামেন্টালস অ্যাট আ প্রাইস বিলো দেয়ার ইন্ট্রেন্সিক ভ্যালু। ইনিও এখানে ভ্যালুরই গুরুত্ব দিচ্ছেন, ভ্যালুয়েশনেরই গুরুত্ব দিচ্ছেন। ঠিক আছে, তো ভ্যালুয়েশন কতটা গুরুত্বপূর্ণ এটা দেখো, আমার কথায় নয়, বড় বড় দিগ্গজ ইনভেস্টর যারা বহু বছর ধরে মার্কেটে ইনভেস্টেড আছেন, যারা অনেক হিউজ ওয়েলথ ক্রিয়েট করেছেন, অনেক হাজার কোটি টাকা মার্কেট থেকে প্রফিট করেছেন, তাদের বক্তব্যে, সবার বক্তব্যে তুমি একটাই কমন জিনিস পাবে, কমন পয়েন্ট পাবে, সেটা হচ্ছে ভ্যালুয়েশন। সব সময় ভ্যালুয়েশন লক্ষ্য রেখে কোনো স্টক বা কোনো শেয়ারে ইনভেস্ট করা দরকার। ঠিক আছে বন্ধুরা, দেখো এখানে একটা ছবি খুলে নিয়েছি আমি। এখানে দেখো স্যার ওয়ারেন বাফেট, যিনি সারা বিশ্বের সবথেকে বড় ইনভেস্টর, সবথেকে বুদ্ধিমান ইনভেস্টর, যিনি সব থেকে বেশি ওয়েলথ ক্রিয়েট করেছেন মার্কেট থেকে, স্টক মার্কেট থেকে বা শেয়ার মার্কেট থেকে। তিনি কি বলছেন দেখো, প্রাইস ইজ হোয়াট ইউ পে, ভ্যালু ইজ হোয়াট ইউ গেট।
স্যার ওয়ারেন বাফেট। ঠিক আছে, তিনি কি বলছেন? প্রাইস ইজ হোয়াট ইউ পে। প্রাইস সেটাই যে তুমি কি পেমেন্ট বা কি দামে কিনছো বা কি কত টাকায় কিনছো, প্রাইস শুধুমাত্র সেটাই। ভ্যালু ইজ হোয়াট ইউ গেট। এবার তুমি যেটা কিনছো বা যেটা নিচ্ছ সেটা কি নিচ্ছ, তার মূল্য কি, সেই ভ্যালুটা দেখাই আমাদের উচিত। ঠিক আছে, ভ্যালু ইজ হোয়াট ইউ গেট। তুমি যেটা নিচ্ছ তার ভ্যালুটা কি, সেই হিসাবে তুমি প্রাইসটা দিচ্ছ কি না, বা তার কতটা ভ্যালু। ধরো কোনো একটা কোম্পানির একটা স্টকের ভ্যালু 100 টাকা, ঠিক আছে, তো সেই কোম্পানিতে খুব হাইলি ইন্টারডে ট্রেডিং চলার কারণে বা অন্যান্য কোনো কারণে তার ভ্যালুয়েশান হাই থাকার কারণে সেই স্টকটা তুমি পাচ্ছ 200 টাকায়, প্রায় ডবল। তো সেটা নেওয়া তোমার ক্ষেত্রে ঠিক হবে না। তো এখানে উনি ওটাই বলতে চাইছেন, ইনিও এখানে ভ্যালুর গুরুত্ব কতটা দেন সেটাই এই কথার মাধ্যমে আমরা বুঝতে পারি। ঠিক আছে, তো দেখো এটা হচ্ছে 5 রত্ন বা পঞ্চরত্ন ইন্ডিয়ান স্টক মার্কেটের। এছাড়াও আরও অনেক বড় বড় রত্ন আছে, তার মধ্যে একজনকে আমি তোমাদের দেখালাম একটু আগেই, স্যার রামদেব আগরওয়াল, মতিলাল ওসওয়ালের ফাউন্ডার ছিলেন যিনি। এখানে যাদের দেখাচ্ছি দেখো, স্যার পরাগ পারিক মিউচুয়াল ফান্ড তো সকলেই জানো। ঠিক আছে, এছাড়া স্যার রাকেশ ঝুনঝুনওয়ালা, এনাকেও চেনো না এরকম ব্যক্তি খুব কমই আছে। ঠিক আছে, এছাড়াও পরিঞ্জু ভেরিয়াত, ঠিক আছে, ইনি একজন দক্ষিণ ভারতীয় ইনভেস্টর। এখানে দেখো স্যার রাধাকিষণ দামানি, ঠিক আছে, ইনি হচ্ছেন অ্যাভিনিউ সুপারমার্ট অর্থাৎ ডিমার্টের ফাউন্ডার। স্যার রমেশ দামানি। ঠিক আছে, তো এই যে বড় বড় ইনভেস্টররা আছে, এনারা যাকে ফলো করেন বা যার থেকে ইনভেস্টিং শিখেছেন, আমি একটু আগে তোমাদের আর একটা ইনভেস্টর দেখালাম স্যার আশিস কাচলিয়া, সেই স্যার আশিস কাচলিয়াও এই রাকেশ ঝুনঝুনওয়ালা স্যারের বন্ধু ছিলেন। এনারা একসাথে ইনভেস্টমেন্ট করতেন, ঠিক আছে, একসাথে আলোচনা করতেন, কোনো কোম্পানি নিয়ে রিসার্চ করতেন। তো যাই হোক, দেখো এনারা যার থেকে শিখেছেন বা এনারা যার থেকে সমস্ত কিছু রিসার্চ পদ্ধতি বলো, ভ্যালু ইনভেস্টিং বলো, এই সমস্ত কিছু শিখেছেন, সেই ব্যক্তিটাকে দেখে নিই আমরা, চলো। সেই ব্যক্তিটা হচ্ছেন ইনি স্যার চন্দ্রকান্ত সম্পত। ঠিক আছে, এ মেগা থ্রেড, দ্য লেজেন্ডারি ভ্যালু ইনভেস্টর অ্যান্ড মেন্টর টু রাধাকিষণ দামানি। শুধুমাত্র রাধাকিষণ দামানিরই মেন্টর ইনি নন, আমি যতজন ইনভেস্টরকে দেখালাম তারা সবাই ইনার থেকে ইনভেস্টিং শিখেছে। এখানে কি বলা হচ্ছে দেখো, এখানে এনাকে কি বলা হচ্ছে? দ্য লেজেন্ডারি ভ্যালু ইনভেস্টর। কোন ইনভেস্টরদের মূল্য সব থেকে বেশি বন্ধুরা? যারা ভ্যালু ইনভেস্টর। ঠিক আছে, যারা ঠিকঠাক ভ্যালু অনুযায়ী মার্কেটে ইনভেস্ট করতে সক্ষম, তারাই সবসময় লং টার্মে হিউজ ক্যাপিটাল গেন করেছেন, প্রফিট দারুণ বানিয়েছেন, দারুণ ওয়েলথ বানিয়েছেন। তো এই সব কিছুর মাঝখানে আমার একটাই বক্তব্য, যে ইনভেস্টিংয়ের মাঝখানে কোম্পানির ঠিকঠাক ভ্যালু চিনতে শেখো তোমরা। ঠিকঠাক ভ্যালু চিনলে কোম্পানিটা এখন হয়তো শর্ট টার্মের জন্য তোমাদের একটু পেন দিতে পারে, একটু ব্যথা দিতে পারে, কিন্তু লং টার্মে সে তোমাকে প্রফিট কামিয়ে দেবেই দেবে। ঠিক আছে, এটা ইতিহাস সাক্ষী আছে, এটা ভবিষ্যতেও হবে, বর্তমানেও চলবে। বর্তমানে এখন মার্কেট একটু খারাপ সিচুয়েশানে আছে বলে সকলেই প্যানিক করছো। তো এই খারাপ সিচুয়েশানের মার্কেটে এখন যারা মার্কেট থেকে বেরিয়ে যেতে চাইছো বা মার্কেট নিয়ে ভয় পাচ্ছ, তাদের এখন ভ্যালু ইনভেস্টিং শেখা উচিত। ঠিক আছে, তো একটু ফ্রি পেলেই আমি রিসার্চ করার চেষ্টা করি। আমি নানান রকমভাবে বিভিন্ন ইনভেস্টরদের বায়োগ্রাফি পড়ি, তাদের সিস্টেমেটিক যে সমস্ত কাজকর্ম, তারা কিভাবে রিসার্চ করতেন, তারা কিভাবে কোন কোন কোম্পানি চুজ করেছেন, কিভাবে চুজ করেছেন, কোম্পানির কি দেখেছেন, কি নিয়ে রিসার্চ করতেন, সেই সমস্ত নিয়ে আমি একটু রিসার্চ করি।
তো সকলেই চাই আমরা ভবিষ্যতে খুব ভালো একটা সুন্দর লাইফ। তো তার জন্য আমাদের ইনভেস্টমেন্টটা থাকতেই হবে, ইনভেস্টমেন্ট ছেড়ে বেরিয়ে যাওয়াটা উচিত নয়। শেখো বন্ধুরা, দেখো সব ফিল্ডেই আমাদের শিখতে হবে। যে ফিল্ডে তুমি টপে যেতে চাও সেই ফিল্ডেই তোমাকে শিখতে হবে, সময় দিতে হবে, সেখানে একটু ধাক্কা খেতে হবে, ঠিক আছে? তাছাড়া এত সহজে ওয়েলথ ক্রিয়েট করা সম্ভব নয়। মার্কেটে থাকো, ভয় পেও না। এই প্যানিক সিচুয়েশনে এখন সম্ভব হলে তোমরা এই সময় যে কোনো স্টক ভালোভাবে রিসার্চ করে কিনে রাখতে পারো, সেটা ভবিষ্যতে তোমাদের সুফল দেবেই দেবে। তো চলো বন্ধুরা, আরো ইন ডিটেলসে ভালো করে আলোচনা করা যেত, কিন্তু টাইম খুবই শর্ট, ভিডিওটা অনেক বড় এমনিতেই হয়ে গেছে। আরো ডিটেলসে খুব ভালো করে আরো কিছু ভালো ভালো টপিক নিয়ে তোমাদের সাথে পরবর্তী ভিডিও আলোচনা করব। পরে আবার এরকমই লার্নিং ভিডিও ভালো ভালো আনবো, ঠিক আছে? তো এইরকম হলিডের দিনে, ছুটির দিনে, শনিবার রবিবার অথবা যেদিনে মার্কেট বন্ধ থাকবে সেদিনে চেষ্টা করবো আমি লার্নিং ভিডিও তোমাদের জন্য আনার। আর বাকি দিনগুলোতে তো কারেন্ট মার্কেট সিচুয়েশন নিয়ে, বিভিন্ন স্টক নিয়ে, বিভিন্ন সেক্টর নিয়ে, এই সমস্ত নিয়ে ডিটেলস আলোচনা হবেই। ফান্ডামেন্টাল শেখানো অথবা টেকনিক্যাল শেখানো, এই সমস্ত নিয়ে আলোচনা হবে। ঠিক আছে বন্ধুরা, মার্কেটে থাকো, ইনভেস্টেড থাকো, ইনভেস্ট বন্ধু দেখতে থাকো। ফিরে আসছি পরবর্তী ভিডিওয়।